এসবি এডুকেশনের পক্ষ থেকে আমার প্রিয় ছাত্রছাত্রী ও অভিভাবক অভিভাবিকাদের জানাই স্বাগত। আজ আমরা বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বিএ মাইনর এর বাংলা বিষয়ের বিশেষ করে সাহিত্যের যে সংরূপ, সেই সাহিত্যের সংরূপ পর্যায়ের আজকে উপন্যাস বিষয়ে এই ভিডিও প্রস্তুত করা হচ্ছে। উপন্যাস কথাটি আলোচনা করার পূর্বে আমাদের মনে রাখা প্রয়োজন এটি গদ্যের বিষয়। বাংলা সাহিত্যে যেহেতু একটা সময় পর্যন্ত কবিতাই ছিল জুতো সেলাই থেকে চণ্ডীপাঠের প্রধান বাহন, সেখান থেকে বেরিয়ে এসে মোটামুটি 1800 সালে অর্থাৎ ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা হওয়ার পর বাংলা গদ্যের বিকাশ ঘটে। ফোর্ট উইলিয়াম কলেজের পূর্বে যে ধরনের গদ্য প্রচলিত ছিল সেগুলো সাধারণত চিঠি চাপাটি দলিল দস্তাবেজ এসব, এবং সেই সবগুলোকে অতিক্রম করে ফোর্ট উইলিয়াম কলেজের ত্রয়ী, তারা বিশেষ করে এখানে উল্লেখযোগ্য উইলিয়াম কেরি, তার নেতৃত্বে বাংলা গদ্য রচনার সূচনা হলো। এই গদ্য রচনার ক্ষেত্রে রামরাম বসু, মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার, চণ্ডীচরণ মুন্সী, বিদ্যাসাগর, এদের ভূমিকা অনস্বীকার্য। এই পর্যায়ের পরবর্তীকালে বিদ্যাসাগর, রামমোহন, বিবেকানন্দ এবং কিছুটা হলেও মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার এই গদ্যকে আরেকটি খাতে প্রবাহিত করেছেন। আমরা গদ্যের এইভাবে একটা সিনপসিস করতে পারি, সেটা হলো এরকম। প্রথমে ছিল গদ্য, পরবর্তীকালে ফোর্ট উইলিয়াম কলেজ থেকে যে এক ঝাঁক লেখক গদ্য রচনায় ব্যাপৃত হলেন, এরা যে গদ্য তৈরি করলেন তাকে আমরা গদ্য সাহিত্য বলি। কারণ সেখানে বিভিন্ন ধরনের, বিশেষ করে সংস্কৃত, ইংরেজি, হিন্দি, যেমন বিদ্যাসাগরের হিন্দি থেকে বেতাল পঞ্চবিংশতি, সংস্কৃত থেকে শকুন্তলা, এইভাবে সবাই কি করলো না, অনুবাদ সাহিত্যের মাধ্যমে বাংলা সাহিত্যে গদ্যের আগমন ঘটালো। এটাকে আমরা বলি গদ্য সাহিত্য। কিন্তু বিদ্যাসাগরের গদ্যগুলো যদিও সেটার মধ্যে অনেকটাই অনুবাদ ছিল, সামান্য কিছু নিজের রচনা, তার মধ্যে বর্ণপরিচয় প্রথম ভাগ, বর্ণপরিচয় দ্বিতীয় ভাগ, এবং কিছু তার যে বিধবা বিবাহ প্রচলন এবং বহু বিবাহ নিবারণ, এই ক্ষেত্রে তার কিছু সরস প্রবন্ধ জাতীয় লেখা কিন্তু পাওয়া গেল। সেখানে যেমন অল্প হইল, আবার অতি অল্প হইল। কিন্তু এই সমস্ত গদ্যের মধ্যেই কিন্তু বিদ্যাসাগরের একটি নতুন একটা ধাঁচা তিনি কিন্তু তৈরি করলেন। এই জন্য বাংলা গদ্যের জনক বলা হয় বিদ্যাসাগরকে। এবার আমরা এটা বলতে পারি, অর্থাৎ যে গদ্যকে মদনমোহন তর্কালঙ্কার এবং বিদ্যাসাগর যারা সূতিকাগৃহে লালন পালন করলেন, তাকে কিন্তু যৌবনে উত্তীর্ণ করলেও সেই দুজনের নাম হচ্ছে রামমোহন এবং বিবেকানন্দ। এই পর্যায়টি পেরিয়ে যাওয়ার পর, অর্থাৎ গদ্য সাহিত্য, সাহিত্যিক গদ্য, এই পর্যায়ের পর এলো উপন্যাসের ভাবনা। সেই উপন্যাসের ভাবনার দিক দিয়ে আমরা প্রথমেই যার কথা বলি তিনি হলেন বঙ্কিমচন্দ্র। যদিও বঙ্কিমচন্দ্রের আগে তারকনাথ গঙ্গোপাধ্যায় তাঁর স্বর্ণলতা 1874 সালে এবং ললিত সৌদামিনী উপন্যাস রচনা করেছেন, এবং
বঙ্কিমচন্দ্র কিন্তু বাংলার উপন্যাসের, তাকে বলা হচ্ছে সম্রাট, সাহিত্য সম্রাট শুধু নয়, তিনি বাংলা উপন্যাসের সম্রাট। এই ঔপন্যাসিক বঙ্কিমচন্দ্র তিনি 14টি উপন্যাস রচনা করে, এবং উপন্যাসগুলির মধ্যে বিভিন্ন রকম যদি আমরা স্তর ভাগ করি, সেখানে 3টি স্তর আমরা লক্ষ্য করি। একটা সামাজিক স্তর, একটা রোমান্স, এবং আর একটি হচ্ছে গিয়ে যেটাকে আমরা বলি ঐতিহাসিক উপন্যাস। এই 3 উপন্যাস, 3 পর্বের যে উপন্যাস এবং 14টি যে উপন্যাসের ধরন, এইগুলোকে দেখে অনেকে বলে বঙ্কিমচন্দ্রকে বলা হয় স্কট ইন বেঙ্গল। তাহলে প্রকৃতপক্ষে বঙ্কিমচন্দ্রের হাতেই বাংলা উপন্যাসের সূচনা। যদিও এরই মধ্যে টেকচাঁদ ঠাকুর এবং হুতুম প্যাঁচা লক্ষণ হয়তো আছে, কিন্তু সম্পূর্ণ যে উপন্যাসের যে ধরন, সেই ধরন কিন্তু তখনও দেখা দেয়নি। এদের যে ভাষা, বিশেষ করে টেকচাঁদ ঠাকুরের ভাষার মধ্যে, সাধু ভাষার মধ্যে সাধু ভাষার যে একটা টাইপ, সেটা কিন্তু রয়েছে। কিন্তু হুতুম প্যাঁচা, কালীপ্রসন্ন সিংহ কিন্তু কলকাতার যে সাধারণ মানুষের যে ভাষা, সেই ভাষাকেই তিনি তুলে ধরেছেন। বিশেষ করে এ প্রসঙ্গে উল্লেখ করতে হবে আলালের ঘরের দুলাল। এই আলালের ঘরের দুলাল এই উপন্যাসধর্মী, এর মধ্যে উপন্যাসধর্মিতা কিন্তু লক্ষ্য করা যায়। এটির নাম, এটি 58 সালে, 1858 সালে, এবং তার আগেও যদি আমরা বলি যে উপন্যাসের লক্ষণ বাংলা সাহিত্যে পাওয়া যাচ্ছে, তার নাম হচ্ছে নববাবুর বিলাস। সেটা হচ্ছে 1825, ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়। এরপর বঙ্কিমচন্দ্রের প্রথম উপন্যাস যদি বলা হয়, সেটা ইংরেজিতে 1864, দ্য রাজমোহনস ওয়াইফ, এবং প্রথম সার্থক রোম্যান্টিক উপন্যাস বঙ্কিমের হাতে এলো 1865। তিনি 1865 সালে দুর্গেশ নন্দিনী এই উপন্যাসের মাধ্যমে বাংলা উপন্যাসের জগতে শুধু নয়, বাংলা সাহিত্যে একটা রোমান্সের আগমন ঘটালেন। এবং পরবর্তীকালে বিশেষ করে 1866 সালে তার বিখ্যাত উপন্যাস কপালকুণ্ডলা, এরপরে একে একে মৃণালিনী, রাজসিংহ, চন্দ্রশেখর, রজনী, কৃষ্ণকান্তের উইল, বিষবৃক্ষ, একাধিক উপন্যাস রচনা করে তিনি বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করলেন। এখানে বাংলা সাহিত্য সমৃদ্ধ হওয়ার থেকে বড় কথা হচ্ছে উপন্যাসের যে সার্থক রূপরেখা তিনি তৈরি করলেন। এই উপন্যাসের সার্থক রূপরেখা তৈরি করতে গিয়ে আমরা যেটা লক্ষ্য করলাম যে উপন্যাসের কি থাকা উচিত। উপন্যাসের মধ্যে যেটা থাকে প্রথমেই হচ্ছে সেটা হচ্ছে প্লট, অর্থাৎ গল্পটা, সেই গল্পের একটা বুননটা কেমন, সেই গল্প দেখলাম। দ্বিতীয়ত হচ্ছে ক্যারেক্টার, অর্থাৎ কিভাবে চরিত্র তৈরি হচ্ছে, সেখান থেকে চরিত্র নির্মাণ। এই চরিত্র নির্মাণ এবং প্লটের পরবর্তী, এই দুটোকে অবলম্বন করে উপন্যাসের নানা পর্যায় তৈরি হতে থাকলো। সেই পর্যায়গুলি আমরা এইভাবেই নামকরণ করতে পারি। যেমন আঞ্চলিক উপন্যাস, সেই আঞ্চলিক উপন্যাস বঙ্কিমের পরবর্তীকালে এসেছে, সেটি পরবর্তীকালে আলোচিত হবে। আসবে ঐতিহাসিক উপন্যাস, কাব্যধর্মী উপন্যাস, কারাধর্মী উপন্যাস, ডিটেকটিভ উপন্যাস, গথিক উপন্যাস, চেতনা প্রবাহমূলক উপন্যাস, পিকারস্কে নভেল, মনস্তত্ত্বমূলক উপন্যাস, রাজনৈতিক উপন্যাস। এইভাবে উপন্যাসের মধ্যেও আরও যেমন কিছু রয়েছে, যেমন কল্পবিজ্ঞান ধর্মী উপন্যাস, মহাকাব্যিক উপন্যাস, ডায়েরি ধর্মী উপন্যাস, পারিবারিক উপন্যাস। যদিও পারিবারিক উপন্যাসকে আমরা বলতে পারি যে এটি সামাজিক উপন্যাসের মধ্যেই পড়বে। এছাড়াও আছে চরিত্র উপন্যাস, অর্থাৎ চরিত্র, যদিও উপন্যাসের মূল বিষয়বস্তু হচ্ছে প্লট এবং ক্যারেক্টার, সুতরাং চরিত্র উপন্যাস, কৌতুক প্রধান উপন্যাস এবং সর্বশেষে অ্যান্টি নোভেল। এইভাবে উপন্যাসের বিভিন্ন পর্যায়ে
তৈরি হতে লাগলো। এবার আমাদের বাংলা সাহিত্যের যে ধারাবাহিক যে উপন্যাস রচনার যে প্রভাব, সেটি আমরা যদি আলোচনা করি তাহলে পরপর তিনজন আসে। প্রথম হচ্ছে বঙ্কিমচন্দ্র, যিনি শুধু এর স্রষ্টা নন, তিনি এর সার্থক একজন উপন্যাসকার এবং বাংলা সাহিত্যে রোমান্স এনেছেন। তাকে বলা হচ্ছে বাংলা সাহিত্যের সম্রাট। এবং তার যে আনন্দমঠ উপন্যাস, সেই উপন্যাসে তিনি শুধু যে সামাজিক রোমান্স ঐতিহাসিক বিষয় নয়, তিনি ভারতবর্ষের যে স্বাধীনতা সংগ্রাম, সেই সংগ্রামের তিনি পথনির্দেশকও বটেন। সুতরাং সেই বঙ্কিমের পরবর্তীকালে আমাদের এলেন রবীন্দ্রনাথ ঠাকুর। এবং রবীন্দ্রনাথের বিচিত্র উপন্যাসের বিষয়, তার প্রথমে ছিল করুণা উপন্যাস খুব একটা সার্থক হতে পারেনি। তবে বউ ঠাকুরানীর হাট, রাজর্ষি, চোখের বালি, নৌকাডুবি, চার অধ্যায়, যোগাযোগ এবং শেষের কবিতা, এইভাবে তিনিও কিন্তু যথেষ্ট উপন্যাস রচনা করলেন। আর এরপরই আসে সেটি হচ্ছে শরৎচন্দ্র। এরপর শরৎচন্দ্রকে বলা হয় অমর কথা শিল্পী। এই শরৎচন্দ্র, বঙ্কিমচন্দ্র এবং রবীন্দ্রনাথ সম্পর্কে বলতে গিয়ে ডক্টর সুবোধ সেনগুপ্ত কিন্তু একটি দুরন্ত কথা বলেছেন। সেটি হচ্ছে বঙ্কিম হচ্ছে গিয়ে নীতিবাগীশ, রবীন্দ্রনাথ হচ্ছে মধ্যপন্থী, আর শরৎচন্দ্র হচ্ছে প্রগতিবাদী। আর আমরা এই উপন্যাসে যখন আমরা আলোচনা করি তখন এই উপন্যাস সম্পর্কে সাধারণ ধারণা, বাংলা সাহিত্যে উপন্যাসের যে সমস্ত পুঙ্খানুপুঙ্খ পরিচয়, এর জন্য যদি কোনো একটা বইকে আমরা বা গ্রন্থকে আমরা বলি উল্লেখ করি বা আমরা এটাকে রেফারেন্স হিসাবে ব্যবহার করি, তা সেই বইটির নাম অবশ্যই হবে বঙ্গ সাহিত্যে উপন্যাসের ধারা। এটির রচয়িতা শ্রীকুমার বন্দ্যোপাধ্যায়। এছাড়াও আরেকটি বইয়ের নাম আমি ইতিমধ্যেই বলে ফেললাম, সুবোধ সেনগুপ্ত। সুবোধ সেনগুপ্তের 3টি বই আছে এবং একটির নাম হচ্ছে বঙ্কিমচন্দ্র, একটির নাম শরৎচন্দ্র, একটি হচ্ছে রবীন্দ্রনাথ। এছাড়া প্রমথনাথ বিশি, তার আছে শরৎ সরণী, বঙ্কিম সরণী এবং রবীন্দ্র সরণী। এই গ্রন্থগুলি কিন্তু রেফারেন্স হিসাবে আমরা ব্যবহার করতে পারি। সুতরাং আমরা এই যে রবীন্দ্র, শরৎ, বঙ্কিম, এই পর্যায়ের পরবর্তীকালে এই বাংলা সাহিত্যে কিন্তু এক ঝাঁক উপন্যাসিক চলে এলো। এই এক ঝাঁক উপন্যাসের মধ্যে প্রথমেই পড়ে ত্রয়ী বন্দ্যোপাধ্যায়। ত্রয়ী বন্দ্যোপাধ্যায়ের মধ্যে বয়সের দিক দিয়ে বিভূতিভূষণ, তাঁর পথের পাঁচালী, আরণ্যক এবং দেবযান, এই যে উপন্যাসের মধ্যে তিনি একটা নতুন দিগন্ত তিনি উন্মোচন করলেন। দারিদ্র্যপীড়িত বাংলার মানুষের মধ্যে যে সরলতা, যে সৌজন্য, যে আতিথ্যবোধ এবং যে লুকিয়ে থাকা বিদ্রোহ, তা তিনি প্রকাশ করলেন। এরপর আসে বয়সের দিক দিয়ে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। তারাশঙ্করকে বলা হয় বঙ্গ সরস্বতীর খাস তালুকের মণ্ডল প্রজা। তিনি রাঢ় বাংলার, বিশেষ করে লালমাটির বীরভূম জেলার সেখানকার মানুষের বিশ্বাস, সেখানকার মানুষের নৈতিকতা, স্বাদেশিকতা, এই সমস্তকে তিনি তুলে ধরলেন। কীভাবে দ্বন্দ্ব তৈরি করলেন, নবীনের সঙ্গে প্রবীণের দ্বন্দ্ব, একটি জ্ঞানপীঠ যে পুরস্কারের মধ্যে দিয়ে তিনি বাংলা সাহিত্যে প্রথম এই জ্ঞানপীঠ পুরস্কার লাভ করেছেন। এবং সেই তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের গণদেবতার মধ্যে তিনি তুলে ধরলেন। এবং হাসুলি বাঁকের উপকথা, তার বিখ্যাত উপন্যাস, এবং শুধু উপন্যাস নয়, তার সঙ্গে প্রচুর গল্প রচনা করেছেন প্রচুর। এবং সেইভাবে তিনি কিন্তু বাংলা সাহিত্যে একবারে খাস তালুকের মণ্ডল প্রজা, অর্থাৎ যে প্রজাদের কখনো কর দিতে হয় না, সুতরাং এই তারাশঙ্কর কিন্তু একটা যথেষ্ট ভূমিকা পালন করলেন। এবং তারপরেই আসে তিনি হচ্ছেন মানিক বন্দ্যোপাধ্যায়। মানিক বন্দ্যোপাধ্যায়, তাকে বিশেষ করে আমরা যে আঞ্চলিক উপন্যাসের যে কথা বললাম এবং ডাইলেক্ট দিয়ে যে উপন্যাসের কথা বলা হয়, সেদিক থেকে কিন্তু মানিক বন্দ্যোপাধ্যায় অগ্রগণ্য। এবং মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাসকে যদি আমরা বিশ্লেষণ করি, তার 2-4টি উপন্যাস এরকম, যেমন হচ্ছে প্রথমেই তার যে উপন্যাসের কথা আসে, সে উপন্যাসটা হচ্ছে পদ্মা নদীর মাঝি।
এরপর হচ্ছে দিবারাত্রির কাব্য, এরপর হচ্ছে পুতুল নাচের ইতিকথার পরের কথা, প্রচুর তিনি উপন্যাস লিখলেন এবং সব উপন্যাসের মধ্যেই তার একটা বিশেষ বৈশিষ্ট্য ফুটে উঠল, সেটা হচ্ছে ডায়ালেক্ট, অর্থাৎ পূর্ব বাংলার যে ভাষা, অর্থাৎ যে বঙ্গালী উপভাষা, সেই ভাষার তিনি প্রয়োগ করলেন। শুধু প্রয়োগ করলেন না, তার উপন্যাসের মধ্যে দুটো যেন একটা ইজম পাশাপাশি বইতে থাকলো, একটা ফ্রয়েডিজম, অন্যদিকে একটি মার্কসিজম। অর্থাৎ ফ্রয়েড যে বিখ্যাত বিজ্ঞানী, মানুষের অন্তরের মধ্যে যে লোভ, যে হৃদয়ংসা, যে হত্যা করার যে প্রবণতা, এই প্রবণতাকে তিনি ওই উপন্যাসগুলির মধ্যে ধরলেন। এবং আরেকটি হলো গিয়ে সাম্যবাদী চেতনা, অর্থাৎ দুনিয়ার মজদুর এক হোক, সমস্ত শোষক শ্রেণীর বিরুদ্ধে যে সোচ্চার যে অভিযান, তাতেও তিনি এই উপন্যাসের মধ্যে তিনি দেখালেন। তার প্রত্যেকটি উপন্যাসের অন্তরেই রয়েছে এই দুই বিষয়। বিশেষ করে ফ্রয়েডিজমটি বিশেষভাবে উল্লেখ করা যায় পুতুল নাচের ইতিকথা উপন্যাসে। এরপর আসবে পরশুরাম। এই পরশুরামের একটু হাস্যরসাত্মক এবং বিশেষ করে তিনি যেহেতু বিজ্ঞানের ছাত্র ছিলেন, বিশেষ করে তার সেই বৈজ্ঞানিক যে চিন্তা চেতনা এবং মানুষকে যেভাবে বোকা বানানো হয়, সেই বোকা বানানোর যে বিষয়টা, সেটা কিভাবে তিনি নস্যাৎ করেছেন সে প্রসঙ্গে আলোচনা করেছে। এরপর আসবে শিবরাম চক্রবর্তী, প্রেমেন্দ্র মিত্র, বনফুল। এরপর একেবারে অত্যাধুনিক পর্বে আমাদের সুনীল গঙ্গোপাধ্যায়, সমরেশ বসু, মনোজ বসু থেকে শুরু করে বহু ঔপন্যাসিক আজও উপন্যাস রচনা করে চলেছেন। আমরা এবার এই প্লটগুলির বাংলা সাহিত্যের যে উপন্যাসের যে ধারা, সেই আলোচনার সঙ্গে সঙ্গে আমাদের একথা অস্বীকার করা চলবে না যে আমাদের যে উপন্যাস যখন বাংলা সাহিত্যে রচিত হচ্ছে, তারও বহু আগে কিন্তু পাশ্চাত্যে এই উপন্যাস রচনা শুরু হয়ে গেছে। বাংলা ইংরেজি সাহিত্যের প্রথম যদি উপন্যাস লক্ষণাক্রান্ত কোনো গ্রন্থের নাম উল্লেখ করতে হয়, সেই গ্রন্থটির নাম হচ্ছে পামেলা। এর রচয়িতা হচ্ছে রিচার্ডসন। এছাড়াও গোল্ডস্মিথ, জার্মানির উইলহেল্ম গেটে, ফরাসির হচ্ছে ম্যাডাম ফেরে, ম্যারিভোস, প্রভোস, চসার, জন লিলি প্রভৃতি। এইভাবে ইংরেজি উপন্যাসের যে ধারা, সেই ধারার প্রভাব কিন্তু বাংলা সাহিত্যে এসে পড়েছিল, ফলে বাংলা সাহিত্য সমৃদ্ধ হয়েছে। এখন আমরা উপন্যাসের যে বিভাজনগুলো করেছিলাম, তার আমরা বিষয়ে বলার আগে এখন উপন্যাস কাকে বলে এই নিয়ে কিন্তু বহু রকমের সংজ্ঞা আছে। তার মধ্যে একটি সংজ্ঞা এ প্রসঙ্গে উল্লেখ করতে হবে, সেটি হচ্ছে স্যার ওয়াল্টার স্কট, অর্থাৎ যাকে আমরা বঙ্কিমচন্দ্রকে বললাম স্কট ইন বেঙ্গল। তিনি একটি সংজ্ঞা, ডেফিনেশন তিনি দিয়েছেন, সেটা হচ্ছে এ নোভেল ইজ এ ফিকশিয়াস ন্যারেটিভ ডিফারিং ফ্রম দ্য রোম্যান্স বিকজ দ্য ইভেন্ট আর অ্যাকোমোডেড টু দ্য অর্ডিনারি ট্রেন অফ হিউম্যান ইভেন্টস অ্যান্ড দ্য মডার্ন স্টেট অফ সোসাইটি। এইভাবে তিনি একটি সংজ্ঞা দিয়েছেন। আমরা এটিকে বাংলাতে এরকমভাবে বলতে পারি যে চরিত্র নির্মাণ, প্লটের সঠিক ব্যবহার এবং সেই তার একটা পূর্ণ পরিণতি এবং একটি আকারেও কিন্তু এটা যথেষ্ট মহৎ এবং বৃহৎ, এবং সেই উপন্যাসগুলিকে আমরা কি করি না, সেই উপন্যাসের মধ্যে কিন্তু সমাজের একটা ছবি, বা যদি আমরা পারিবারিকের কথা বলি, আমরা যদি রাজনীতির কথা বলি, আমরা যদি কারাগারে বসে যদি উপন্যাস লেখা হয়, তবু কিন্তু আমরা সেই সাহিত্যের সেই কথাটাই বলি, লিটারেচার ইজ দ্য মিরর অফ সোসাইটি। অর্থাৎ এই যে সোসাইটির যে, অর্থাৎ সমাজের যে অবস্থা, তার যে বিবর্তন এবং বা পরিবর্তনের যে ইচ্ছা,
সেগুলো কিন্তু উপন্যাসের মধ্যে দেখা যায়। এবং লেখকদের সবসময় বলা হয় অপারে কাব্য সংসারে কবিরেব প্রজাপতি, অর্থাৎ অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ এই তিনটি যেন এই গ্রন্থগুলির মধ্যে প্রকাশিত হয়ে থাকে। অর্থাৎ আগামী পৃথিবী কেমন হবে উপন্যাসের মধ্যেও কিন্তু সেটা বলা হয়। এবার উপন্যাসের লক্ষণ আসে। এই উপন্যাসের লক্ষণগুলির মধ্যে উল্লেখযোগ্য যেগুলি হলো, প্রথমেই বলা হয়েছে যে কাহিনী থাকবে, চরিত্র, সংলাপ থাকবে, স্থানীয় পরিবেশ, বাস্তবতা, মনস্তাত্ত্বিক বিশ্লেষণ থাকবে, শাখা কাহিনী অর্থাৎ প্লটের সঙ্গে সাব প্লট। আমরা যদি দেখি যে চন্দ্রশেখর উপন্যাসেও দেখা যাচ্ছে সেখানে দুটো প্লট থাকছে, একটা মেন প্লট, একটা সাব প্লট, একটা প্রতাপ এবং চন্দ্রশেখরের, অন্যদিকে আরেকটি সাব প্লট কিন্তু সেই সঙ্গে সঙ্গেই চলেছে। ঠিক দুর্গেশ নন্দিনীতেও একই অবস্থা, এবং বঙ্কিমচন্দ্রের বিখ্যাত উপন্যাস এবং বলা যেতে পারে সর্বশ্রেষ্ঠ উপন্যাস আনন্দমঠেও কিন্তু পাশাপাশি দুটো স্তর লক্ষ্য করা যায়, অর্থাৎ সাব প্লট থাকবে, প্লটের সঙ্গে সাব প্লট। এছাড়াও থাকছে লেখকের ব্যক্তিগত জীবন দর্শন, তার যে কি করতে চান তিনি সেই বিষয়টা কিন্তু, যেমন বঙ্কিমের ক্ষেত্রে দেখা যাচ্ছে নীতি নৈতিকতা বেশি, কিন্তু বঙ্কিমের নীতি নৈতিকতা যদি সূক্ষ্ম বিশ্লেষণ করি তাহলে কিন্তু তিনি নীতিবাগীশ নয়। সেটা আমাদের একটা প্রচলিত ধারণা, হয়তো বঙ্কিমচন্দ্রকে নীতিবাগীশ বলে মনে হয়, কারণ তাঁর তিনটি সামাজিক উপন্যাস যদি আমরা পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করার এখন সুযোগ নেই, যদি সুযোগ থাকে পরবর্তীকালে সেটা দেখা যাবে। কারণ বিষবৃক্ষ, রজনী এবং কৃষ্ণকান্তের উইলে তিনি কিন্তু পুরোপুরি একেবারে নীতির বিপক্ষে গেছেন, এবং আধুনিক যে জীবন যন্ত্রণা এবং আধুনিক মানুষের যে চিন্তা চেতনা সেটা কিন্তু প্রকাশ পেয়েছে। এইভাবে আমরা উপন্যাসের কতগুলি লক্ষণের আলোচনা করা হলো। এরপর আমরা যে বিভিন্ন ধরনের যে উপন্যাস, তার যে বিভিন্ন যে উদাহরণ, সেই উদাহরণগুলো এবার আমরা দিতে থাকব। যেমন হচ্ছে প্রথমেই আসবে আঞ্চলিক উপন্যাস। এই আঞ্চলিক উপন্যাসের আমরা প্রথমেই বলেছি মানিক বন্দ্যোপাধ্যায় একবারে উল্লেখযোগ্য পদ্মা নদীর মাঝি, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ধাত্রী দেবতা, হাঁসলি বাঁকের উপকথা, শৈলজারঞ্জন মুখোপাধ্যায়ের কয়লাকুটির মানুষ, সমরেশ বসুর গঙ্গা, প্রফুল্ল রায় এর হচ্ছে পূর্ব পার্বতী, একাধিক উপন্যাসের উদাহরণ দেওয়া যায়। ঐতিহাসিক উপন্যাসের দিক দিয়ে একবার সিরিয়ালি বলা যায় যে বঙ্কিমচন্দ্রের প্রথমেই আসবে যেটা হচ্ছে রাজসিংহ, রমেশচন্দ্র দত্তের বঙ্গবিজেতা, প্রতাপচন্দ্র ঘোষের হচ্ছে বঙ্গাধিপ পরাজয়, শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের তুমি সন্ধ্যার মেঘ, হরপ্রসাদ শাস্ত্রীর কাঞ্চনমালা, নারায়ণ গঙ্গোপাধ্যায়ের পদসঞ্চার, অমাবস্যার গান। পরবর্তীকালে এরপরেও যে অবস্থাটি আসছে সেটি হচ্ছে কাব্যধর্মী উপন্যাস। এই কাব্যধর্মী উপন্যাসের কথা বললেই যায় যে উপন্যাসটি একেবারে সবার প্রায় জানা, সেটি হচ্ছে রবীন্দ্রনাথের শেষের কবিতা অমিত এবং লাবণ্য, তাদের যে বিষয়টি এবং সেখানে কিভাবে তাদের যে প্রেম এবং যে প্রণয়, সেই প্রেম প্রণয়কে নিয়ে এই রচনাটি উল্লেখযোগ্য হচ্ছে কাব্যধর্মী। এবং বঙ্কিমচন্দ্রের কপালকুণ্ডলাকেও অনেকটা কাব্যধর্মী উপন্যাস বলা যেতে পারে, তবে তার মধ্যে যে কাপালিকের যে আগমন এবং কাপালিকের দ্বারা যে নবকুমার এবং কপালকুণ্ডলার যে পরিণতি, তাকে সেখানে আর কাব্যধর্মিতা থাকে না, সে এক মারাত্মক রূপ ধারণ করে। এছাড়াও এই কাব্যধর্মী উপন্যাসের মধ্যে আছে অচিন্ত কুমার সেনগুপ্তের আসমুদ্র প্রচ্ছদপট, উন্ননাভ, বুদ্ধদেব বসুর সেদিন ফুটল কমল, একদা তুমি গিয়ে, বাসর ঘর, তিথিটোর। এরপর আছে কারাপড়, অর্থাৎ কারাগারে বসে বসে যারা উপন্যাস রচনা করেছেন, তাদের মধ্যে তারাশঙ্করের বিখ্যাত উপন্যাস, তিনি কলকাতায় পড়তে গিয়েছিলেন এবং সেইখানে গিয়ে তিনি গান্ধীবাদে আদর্শে দীক্ষিত হন এবং অসহযোগ আন্দোলনে তিনি কারারুদ্ধ হন, এবং সেখানে সেই কারাগারে বসে তার রচনা হচ্ছে পাষাণপুরী, সতীনাথ ভাদুরীর জাগরি। জাগরি বিখ্যাত উপন্যাস, এবং কিভাবে জাগতে হয়, অর্থাৎ সাধারণ মানুষ, দিন দরিদ্র মানুষ বা মেহনতি মানুষ, অন্যদিকে পরাধীন মানুষ, তারা জেগে উঠবে, তাদের যে চাহিদা এবং তাদের যে উচ্চ কণ্ঠ একত্রিত হয়েছে, সেই উপন্যাস হচ্ছে
জাগরি, অর্থাৎ জাগিয়ে দেয় আমাদের। এরপর আছে গোয়েন্দা বা ডিটেকটিভ ধরনের উপন্যাস। এর মধ্যে বিখ্যাত শরদিন্দু বন্দ্যোপাধ্যায়, যাকে আমরা ব্যোমকেশ বলি, ব্যোমকেশের উপন্যাস হচ্ছে এক্ষেত্রে উল্লেখযোগ্য। এছাড়া আছে সত্যজিৎ রায়ের নারায়ণ গঙ্গোপাধ্যায়ের নাম উল্লেখ করতে পারি। এছাড়াও আমরা বলতে পারি যে বাংলা ক্ষেত্রে এই যে ব্যোমকেশের পরবর্তীকালে সত্যজিৎ ফেলুদার বিশেষ করে জটায়ু, তোপসে, ফেলুদা, নারায়ণ গঙ্গোপাধ্যায়ের টেনিদা, প্রেমেন্দ্র মিত্রের ঘনাদা, এরা কিন্তু বিখ্যাত হয়ে আছে এই ডিটেকটিভ উপন্যাসের ক্ষেত্রে। এবার আছে গথিক উপন্যাস, অর্থাৎ এখানে যেটা হচ্ছে অতিলৌকিক, অর্থাৎ যা সাধারণত বাস্তবে লক্ষ্য করা যায় না, সেই ধরনের উপন্যাসটাই হচ্ছে গিয়ে এর মধ্যে হচ্ছে প্রমথনাথ বিশির হচ্ছে লালকেল্লা, আশুতোষ মুখোপাধ্যায়ের কাল তুমি আলেয়া, এইরকম নাম আমরা বা উদাহরণ আমরা দিতে পারি। চেতনা প্রবাহমূলক উপন্যাসের মধ্যে রবীন্দ্রনাথের চোখের বালি, চতুরঙ্গ, ঘরে বাইরে, আমরা দেখেছি যে চেতনা প্রবাহ, অর্থাৎ এখানে যে বিনোদিনী আশা, মহেন্দ্র এবং বিহারী, এই যে জীবনের যে টানাপোড়েন, সেই টানাপোড়েনের মধ্যে কিন্তু একটা চেতনার আবর্ত লক্ষ্য করা যায়। এছাড়াও আছে বুদ্ধদেব বসুর লালমেঘ, যদিও সেটি যথেষ্ট পরিমাণে একটু অ্যাডাল্টের মধ্যেই পড়ে। মতি নন্দীর নক্ষত্রের রাত, গোপাল হালদারের একদা এবং সতীনাথ ভাদুরীর জাগরিকেও কিন্তু এই চেতনা প্রবাহ, অর্থাৎ মানুষের যে চিন্তা চেতনা তাকে যে উজ্জীবিত করার ক্ষেত্রে তার নামটিও উল্লেখ করা যেতে পারে। আসবে পিকারেস্কে নভেল, অর্থাৎ স্পেনীয় ভাষায়, আর এটিকে বলা হয় যে দুর্বৃত্ত, ঠগ, চোর, জোচ্চোর, জলদস্যু, মগ, হারমাদ, এদের নিয়ে যে উপন্যাসটা তৈরি হচ্ছে তাদের চরিত্রকে অবলম্বন করে তাকে বলা হয় পিকারেস্ক উপন্যাস নামে খ্যাত। এর মধ্যে মনোজ বসুর নিশি কুটুম্ব খুব উল্লেখযোগ্য। মনস্তত্ত্বমূলক উপন্যাস তো আমি ইতোমধ্যেই বলে ফেলেছি, কৃষ্ণকান্তের উইল, আর অপরটি বিষবৃক্ষ। অবশ্য রজনীর মধ্যেও মনস্তত্ত্বমূলক বিষয়টি খানিক রয়েছে। এছাড়াও শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বিখ্যাত গৃহদাহ এই স্থান নিয়েছে। এছাড়াও রয়েছে যে বুদ্ধদেব বসুর লালমেঘ, কালো হাওয়া, ধৈর্যটি প্রসাদ মুখোপাধ্যায়ের হচ্ছে অন্তঃশিলা, আবর্ত, মোহনা। এবার রাজনৈতিক উপন্যাস রচনার ক্ষেত্রে মানে অগ্রগণ্য হচ্ছেন, তিনি হলেন গিয়ে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। তাঁর পথের দাবি উপন্যাসটি এ প্রসঙ্গে সবথেকে উল্লেখের দাবি রাখে, যদিও রাজনৈতিক উপন্যাসের যে বার্তা সেটি কিন্তু আনন্দমঠের মধ্যেও রয়েছে। পরবর্তীকালে সতীনাথ ভাদুরীর ঢোড়াইচরিত মানুষ এবং মহাশ্বেতা দেবীর 1084 মা, রবীন্দ্রনাথের 4 অধ্যায়, ঘরে বাইরে, গোপাল হালদারের একদা, সমরেশ বসুর বিটি রোডের ধারে এবং উত্তরঙ্গ, শ্রীমতী কাফে প্রভৃতি। এরপর আসবে রূপক উপন্যাস, রমাপদ চৌধুরীর হৃদয়, বিমল করের যদুবংশ, মানিক বন্দ্যোপাধ্যায়ের দিবারাত্রির কাব্য ইত্যাদি। সামাজিক উপন্যাসের বিশাল ভাণ্ডার বাংলা সাহিত্যে, সামাজিক উপন্যাসে প্রচুর সামাজিক উপন্যাস, বিশেষ করে বঙ্কিমিত্র 3টি সামাজিক উপন্যাসের কথা বারবার বলেছি। রবীন্দ্রনাথের গোড়ার কথা বলা হয়েছে, চতুরঙ্গের কথা বলা হয়েছে, তারাশঙ্করের গণদেবতা, পঞ্চগ্রামের কথা বলা হয়েছে, বনফুলের জঙ্গম বলা হয়েছে। শরৎচন্দ্র তো সবই সামাজিক উপন্যাস, প্রায় ওই একটি পথের দাবি বাদ দিয়ে বাকি সবই সামাজিক উপন্যাস। বিভূতিভূষণের সমস্ত উপন্যাসের মধ্যে সামাজিক রূপ রয়েছে এবং সমরেশ বসুর গঙ্গা, এছাড়াও সতীনাথ ভাদুরীর ঢোড়াইচরিত মানুষের মধ্যেও কিন্তু সামাজিক উপন্যাসের লক্ষণ লক্ষ্য করা যায়। আসবে কল্পবিজ্ঞান ধর্মী উপন্যাস। এই কল্পবিজ্ঞান ধর্মী উপন্যাসের মানে উদ্ভট একটা, যেমন আমরা বঙ্কু বাবুর বন্ধু বা আমরা যেটাকে বলি প্রফেসর শঙ্কু বা শঙ্কুর ডায়েরি, এই যে ধরনের যে রচনা, তার মধ্যে সত্যজিৎ রায় কিন্তু এই জাতীয় রচনার মধ্যে তিনি শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন। এখানে বলতে হবে যে প্রফেসর শঙ্কু এই ধরনের রচনা। মহাকাব্যিক উপন্যাস বাংলা সাহিত্যে বিশেষ করে আমাদের বঙ্কিমচন্দ্রের আনন্দমঠকে বলা যায়, রবীন্দ্রনাথের গোড়াকে বলা যায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের শ্রীকান্তকে বলা যায়, কারণ এটি 4 পর্ব আছে।
আর আমরা যদি মহাকাব্যিক উপন্যাসে বিভূতিভূষণকে আমরা আনি, তাহলে বিভূতিভূষণের উপন্যাসটির নাম অবশ্যই সেটি হয়ে যাবে ইছামতি উপন্যাস। এই উপন্যাসগুলি তুলনামূলকভাবে বৃহৎ এবং এদের চরিত্র সংখ্যা অনেক, এবং বিভিন্ন চরিত্রের মধ্যে দিয়ে তাদের যেন চরিত্রের মিছিল এখানে লক্ষ্য করা যায়। এইভাবে মহাকাব্যিক উপন্যাসের আমরা উদাহরণ দিই। ডায়েরি ধর্মী উপন্যাসের ক্ষেত্রে আমরা রবীন্দ্রনাথের চতুরঙ্গের কথা বলবো এবং বিভূতিভূষণের আরণ্যকের কথাটা বলা যাবে। যেন প্রত্যেক দিন দেখা হচ্ছে এক একটা জায়গায় যাচ্ছে, কুন্তী, ভানুমতি, দবরুপান্না, বীরবর্দী, গ্র্যান্ড সাহেবের বটতলা, এই আরণ্যক গল্পের মধ্যে কিন্তু রয়েছে। আর নালুপাল এসে গেছে ইছামতি থেকে, অর্থাৎ ইছামতি উপন্যাসের মধ্যেও কিন্তু কিছুটা এই ডায়েরি ধর্মিতা কোথাও কোথাও রয়েছে। তবে পুরোপুরি ডায়েরি ধর্মী উপন্যাস কিন্তু বিভূতিভূষণের আরণ্যক। পারিবারিক উপন্যাসের ক্ষেত্রে আমরা বিখ্যাত উপন্যাসিক আশাপূর্ণা দেবীর মিত্রির বাড়ি, অগ্নি পরীক্ষা, শশীবাবুর সংসার, যোগ বিয়োগ ইত্যাদির নাম আমরা উল্লেখ করতে পারি। এছাড়াও চরিত্রকেন্দ্রিক উপন্যাস, অর্থাৎ যেখানে চরিত্র প্রধান, সেখানে একটি নাম উল্লেখ করা যায়, তার নাম হচ্ছে প্রমথনাথ বিশির কেরি সাহেবের মুন্সি। এটা বলা যায় কৌতুক উপন্যাসও বাংলা সাহিত্যে প্রচুর রচিত হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য শিবরাম চক্রবর্তীর বাড়ি থেকে পালিয়ে, অ্যান্টি নোবেল, অর্থাৎ উপন্যাস রচনার যে প্রচলিত যে ধারা, সেই ধারার কালক্রমিক যে চরিত্র নির্মাণ বা তাদের যে প্লট বিশ্লেষণ ইত্যাদির বাইরে পরীক্ষাধর্মী যে এই ধরনের উপন্যাস কিন্তু তৈরি হয়। এক্ষেত্রে আমরা সমরেশ বসুর প্রজাপতি এবং বিবরের কথা বলতে পারি। এই উপন্যাসগুলি কিন্তু নোভেলের ঠিক উল্টো দিকে চলা, উল্টো পথে হাঁটা, এই ব্যাপারটা রয়েছে। এইভাবে বাংলা উপন্যাসের যে ধারা এবং সঙ্গে সঙ্গে পাশ্চাত্যের যে উপন্যাস, সেই উপন্যাসের যে নির্মাণ এবং সেখানে কিভাবে পামেলা থেকে ওয়াল্টার স্কট থেকে শুরু করে পরবর্তীকালে যে সমস্ত ওই বিদেশি বা আমরা যাকে বলি পাশ্চাত্যের যে উপন্যাসিক, এই যে চসার এবং জন লিলি, এদের যে আগমন এবং তাদের উপন্যাসের যে রূপরেখা, সেটা বাংলাতে কিন্তু অনেকটাই প্রবেশ করেছে। এবং বাংলা উপন্যাসের মধ্যে এই পাশ্চাত্য প্রভাব কিন্তু বঙ্কিমচন্দ্র থেকে শুরু হয়েছে এবং পরবর্তীকালে এই প্রভাব চলতেই আছে। এইভাবে আমরা বাংলা সাহিত্যের যে রূপ, এই পর্যায়ের উপন্যাসের লক্ষণ এবং উপন্যাসের বিভাজন এবং তাদের যে উদাহরণ, এইভাবে আমরা এই আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। তোমরা সকলে ভালো থাকবে।